আসছে নাকি শুধু? ওকে, ক্লাসের সেকশন বি এর মনে হয় পরে ক্লাস আছে 10:30 না? তো ওই কি 10:30 ক্লাস আছে সেকশন এ বা বি এর? স্যার এ সেকশনে আছে। এ সেকশনে 10:30 না? আচ্ছা, ঠিক আছে, আমি রেকর্ডিং অন করি। তো আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন। বেশ কিছু প্রি কন্ডিশনস ছিল। তার মধ্যে আমরা ইন্টারেস্ট রেট, সেভিংস, ইনফ্লেশন এগুলো দেখেছি। আজকে আমরা দেখবো হচ্ছে ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন এন্ড দ্য এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। এটার আবার দুটো ভাগ আছে, যে লিবারালাইজেশনের সাথে ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল রিসোর্সের অ্যালোকেশন এফিশিয়েন্ট হয় কিনা, আরেকটা আছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিসোর্সেস থেকে। প্রথমে আমরা আসি যে ডোমেস্টিকের ক্ষেত্রে কি দেখা যায়। তো ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশনের ক্ষেত্রে একটা পক্ষে একটা যুক্তি ছিল হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন লিডস টু a more efficient allocation of resources. So প্রথমে আমরা বলেছি যে ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন আমার রিসোর্স অ্যালোকেশনকে এফিশিয়েন্ট করে তোলে, মোর এফিশিয়েন্ট করে তোলে, এবং যেটার কারণে গ্রোথ বাড়ে। whereas এটার উল্টোটা, যেটা রিপ্রেসড ইকোনমিতে ক্রেডিট ওয়াজ অফেন ডিরেক্টেড টুয়ার্ডস ইনএফিশিয়েন্ট স্টেট এন্টারপ্রাইজেস। সো ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন কেন মোর এফিশিয়েন্ট বলা হচ্ছে, কারণ বলা হচ্ছে যে রিপ্রেসড ইকোনমিতে যখন গভর্নমেন্ট কন্ট্রোল করে মোস্টলি, তখন এর যে গভর্নমেন্ট বডিতে যে ক্রেডিট অ্যালোকেশন করে সেটা মূলত দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ইনএফিশিয়েন্ট স্টেট এন্টারপ্রাইজগুলোতে করে থাকে। লিবারালাইজড ফাইন্যান্সিয়াল সিস্টেম উইচ সি ফাইন্যান্স অ্যালোকেটেড অন স্ট্রিক্ট কমার্শিয়াল বেসিস। সো এখানে জিনিসটা পার্থক্যটা কেন দাঁড়াচ্ছে, কারণ আমরা জানি যে গভর্নমেন্ট হচ্ছে তোমার নন প্রফিট বেসে কাজ করে। গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট পারপাসটা কি নট ফর প্রফিট, whereas প্রাইভেট ইনভেস্টমেন্টের মোটিভটা কি, এটা হচ্ছে মানে কমার্শিয়াল বেসিস বা প্রফিট পারপাসটা মুখ্য থাকে। তো সেই কারণে যখন একটা ইকোনমি রিপ্রেসড অবস্থা থেকে গভর্নমেন্ট কন্ট্রোল থেকে সে মোর লিবারালাইজড যায়, সেখানে প্রাইভেট এন্টারপ্রাইজেস আর মোর এম্পাওয়ার্ড, যেটা কারণে আমরা দেখি যে কমার্শিয়াল বেসিসটা বেশি প্রাধান্য পায়। প্রাইভেট অর্গানাইজেশন তোমার সেক্ষেত্রেই তারা ফাইন্যান্সিং করে অনলি দ্য প্রোডাক্টিভ ভেঞ্চার্স, এবং লিবারালাইজড ইকোনমিতে যখন প্রাইভেট এন্টারপ্রাইজ গুলো এইভাবে প্রোডাক্টিভ খাতগুলোতে ইনভেস্টমেন্ট করবে, যেটা আলটিমেটলি দ্যাট রেজেস দ্য লেভেলস অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড গ্রোথ থ্রুআউট দ্য ইকোনমি। সো যেটা ফার্স্টে বলা ছিল যে কি আর্গুমেন্ট, সেই আর্গুমেন্ট হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ রিসোর্সেস এটা বাড়ায়, যেটার ফলে গ্রোথ বৃদ্ধি পায়। এটা রিপ্রেসড ইকোনমি থেকে মোর এফিশিয়েন্ট কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে রিপ্রেসড ইকোনমিতে গভর্নমেন্ট নট ফর প্রফিট বেসে কাজ করে, সেখানে সে কমার্শিয়াল বেসিসটা মুখ্য নয়, মোর ইনএফিশিয়েন্ট ওয়েতে অ্যালোকেশনটা হয়। আর যেহেতু লিবারালাইজেশনের ফলে প্রাইভেট অর্গানাইজেশনস সংখ্যা বৃদ্ধি পায়, দে আর মোর এম্পাওয়ার্ড, এবং সবগুলো প্রাইভেট এন্টারপ্রাইজগুলো তারা কমার্শিয়াল বেসিসে ইনভেস্টমেন্ট করে, যেগুলো তারা কতগুলো প্রজেক্টের মধ্যে যেগুলো মোর প্রোডাক্টিভ সেগুলোতে ইনভেস্টমেন্ট করে, ফলে প্রোডাক্টিভিটি যেমন বাড়ে, গ্রোথ ইকোনমিতে বাড়ে। সো দ্যাটস কনক্লুশনটা কি দাঁড়াচ্ছে, যে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট need not increase the quantity of investment to have a positive impact on growth, but may also do so through raising the average quality of investment. So এই লিবারালাইজেশনের ফলে যে গ্রোথের ইম্প্যাক্টটা পড়ে, সেখান থেকে হচ্ছে যে গ্রোথের সাথে গ্রোথকে বাড়ানোর জন্য আমার এখানে কোয়ান্টিটি অফ ইনভেস্টমেন্টের চাইতে জরুরি বিষয় হচ্ছে কি কোয়ালিটি অফ ইনভেস্টমেন্ট। তো আমরা যখন দেখি যে একটা লিবারালাইজড ইকোনমিতে ফাইন্যান্সিয়াল সেক্টর যদি ডেভেলপ না হয়, স্টিল যদি গভর্নমেন্টের তোমার কন্ট্রোলটা যদি ইনডিরেক্ট কন্ট্রোলটা যদি থেকে যায়, সেক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট গুলো হয় যেটা প্রোডাক্টিভ না। সেটা আমরা দেখি শ্রীলঙ্কাতে হয়েছিল, তারা এফডিআই যে ফরেন ইনভেস্টমেন্ট, সেটা তারা কিছু এমন প্রজেক্টে তারা ইনভেস্ট করেছিল লাইক এয়ারপোর্টস, সেগুলোতে তাদের ওগুলা মানে লস প্রজেক্ট বলা যায় বা এফিসিয়েন্টলি ইনভেস্টমেন্ট ছিল না। আমাদের দেশে ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে গভর্নমেন্ট ইন্টারভেনশনের কারণে এই ধরনের ইনভেস্টমেন্ট গুলো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো হয়েছে, লাইক মেট্রো রেল ইনভেস্টমেন্ট আমরা দেখছি এটা প্রোডাক্টিভ, বাট এছাড়া কিছু ইনভেস্টমেন্ট যেগুলো দেখা যাচ্ছে যে নন প্রোডাক্টিভ, সেটার খরচ, সেটার মেনটেন্যান্স খরচটা তার যে আর্নিংস সেটা থেকে কভার করে না। সো এখান থেকে এটা মুখ্য যেটা আমরা এখানে এই লাইনটা বলা হয়েছে, এটা গুরুত্ব হচ্ছে যে আমার শুধু ইনভেস্টমেন্ট বাড়লেই হবে না, ইকোনমিতে এফডিআই বাড়া বা তোমার হচ্ছে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়া মানেই যে গ্রোথ বাড়বে, নট নেসেসারিলি। সেক্ষেত্রে দেখতে হবে যে ইনভেস্টমেন্ট গুলো কোয়ালিটি অফ ইনভেস্টমেন্ট, সো কোয়ান্টিটির পাশাপাশি যদি কোয়ালিটিটাও বজায় থাকে, তাহলে সঠিক খাতে বা প্রোডাক্টিভ খাতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাদের গ্রোথটা বাড়বে। তো আমরা চ্যাপ্টার 2 তে মানে আগের চ্যাপ্টারে আমরা দেখেছি যে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট এবং ইকোনমিক গ্রোথের মধ্যে তোমার সম্পর্কটা দেখেছিলাম।
সরি, ফোন আসছিল। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে যে আমরা আগের চ্যাপ্টারে কিন্তু আমরা দেখছি যে ফরেনসিক ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট বিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক আছে, এই লিঙ্কটা তো আমরা সবাই দেখেছি, এবং সেখানে আমরা দেখেছিলাম যে কিছু থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা মডেলের মাধ্যমে আমরা দেখেছিলাম যেটা এক্সপ্লেন করে যে পজিটিভ ইম্প্যাক্ট মানে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টের সাথে গ্রোথের সম্পর্কটা পজিটিভ, এবং সেটা মূলত হচ্ছে ইন টার্মস অফ গ্রেটার অ্যালোকেটিভ এফিসিয়েন্সি। তার মানে হচ্ছে যে এই যে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টের সাথে গ্রোথের সম্পর্কটা পজিটিভ কেন, তার একটা বড় কারণ হচ্ছে কি যে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট হলে আমার অ্যালোকেটিভ এফিসিয়েন্সিটা বাড়ে, যেটা আমি একটু বললাম যে প্রাইভেট সেক্টরগুলো মোর প্রোডাক্টিভ খাতে ইনভেস্টমেন্ট করবে। সেক্ষেত্রে যে রিসার্চে দেখা যায় যেটা হচ্ছে যে এই যে এই শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন বা ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট এবং গ্রোথের মধ্যে যে কোরিলেশন, মানে যে 100% যদি কোরিলেশন হয়, মানে আমরা কোরিলেশন কত এখানে বলা নাই, বাট কোরিলেশন যা আছে তার 100%-এর মধ্যে থ্রি কোয়ার্টার কত, 3/4, মানে 75% of the correlation between financial intermediation and growth can be explained by a more efficient pattern of credit allocation. সো এটা একটা প্রমাণ, এই যে কথাটার পেছন দিকে এটা রিলেটিভ এফিসিয়েন্সিটা মূল কারণ হিসেবে দেখানো হচ্ছে যে গ্রোথ এবং ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টের মধ্যে যে কোরিলেশন 100% না অবশ্যই, সেই কোরিলেশন যেটা পাওয়া গেছে, সেই কোরিলেশনের ফর এক্সাম্পল যদি কোরিলেশন হয় 0.8, যদি ধরি তাহলে 0.8 এর 3/4 হবে কত, বা 75% হবে কত, 4 into 3, 420 into 3, অর্থাৎ 60% অফ দ্যাট, 60% না, 0.8 যদি আমার কোরিলেশন হয় তাহলে আমরা তার 0.60 কোরিলেশন নিয়ে আমার এক্সপ্লেইন বাই দিস ক্রেডিট অ্যালোকেশন, মানে এফিশিয়েন্ট ক্রেডিট অ্যালোকেশন দ্বারা এক্সপ্লেইন করা যায়। এখন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স আমাদেরকে কি বলে, এটা তো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বললাম। থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে there is a পজিটিভ কোরিলেশন এবং তার 75% শুধুমাত্র অ্যালোকেটিভ এফিসিয়েন্সি দ্বারা আহ, ব্যাখ্যা করা যায়। রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স এট কান্ট্রি লেভেল কি বলে, এবং এখানে আহ, যে স্টাডিগুলো করা আছে সবগুলোতে পাওয়া গেছে যে তোমার হচ্ছে যে লিবারালাইজেশন রিজাল্টস ইন মোর এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ ইনভেস্টমেন্ট। বেশ বেশ কিছু কান্ট্রির ক্ষেত্রে যেমন বলা হয়েছে এর মধ্যে মোস্টলি যেটা পাওয়া গেছে, যেমন ইকুয়েডর ফর এক্সাম্পল, ইকুয়েডরের ক্ষেত্রে দেখা গেছে যে এই লিবারালাইজেশন হওয়ার পরে তোমার সাপ্লাই ক্রেডিট বৃদ্ধি পেয়েছে কোথায়, টেকনোলজিক্যালি এফিশিয়েন্ট ফার্মসগুলোতে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পেয়েছে। তার মানে আফটার লিবারালাইজেশন কান্ট্রিগুলোতে দেখা যায় যে প্রাইভেট ফার্মস তারা নতুন নতুন টেকনোলজি আনয়ন করে, অর্থাৎ সেখানে ইনভেস্টমেন্ট করে। ইন্দোনেশিয়াতে সেম প্যাটার্ন, টেকনোলজিক্যালি এফিশিয়েন্ট ফার্মে আফটার লিবারালাইজেশন দেখা গেছে। কোরিয়াতে একটু ভিন্ন প্যাটার্ন দেখা গেছে। কোরিয়াতে দেখা গেছে যে লিবারালাইজেশন লেড টু গ্রেটার অ্যাক্সেস টু ক্রেডিট বাই স্মলার ফার্মস। তো কোরিয়াতে যেটা আরেকটা ফাইন্ডিংস পাওয়া গেছে যে একটা হচ্ছে কি যে এই লিবারেশন ফলে তোমার হচ্ছে টেক ওরিয়েন্টেড ফার্মগুলোতে ইনভেস্টমেন্ট বাড়ে। আর কোরিয়াতে পাওয়া যাচ্ছে কি যে কোরিয়াতে হচ্ছে যে গ্রেটার অ্যাক্সেস টু ক্রেডিট বাই স্মল ফার্মস। সো অ্যাক্সেস টু ক্রেডিট বৃদ্ধি পায়, access to credit বৃদ্ধি পায় by the small firm. We may have been disadvantaged in repressed regime, but credit was focused on the large conglomerates. তো সেক্ষেত্রে তারা রিপ্রেসড ইকোনমিতে যারা ক্রেডিট ফ্যাসিলিটিগুলো অ্যাভেল করতে পারতো না, এখানে লিবারালাইজড ইকোনমিতে সেটা বৃদ্ধি পায়। সো দুই ধরনের কান্ট্রি বেসে আমরা দুইটা ইফেক্ট দেখলাম। আহ, এছাড়া সিমিলার রেজাল্ট পাওয়া গেছে মেক্সিকো, আর্জেন্টিনা, টার্কি। সো মূলত আমরা এই কটা কান্ট্রি বেসিসে যেটা দেখলাম যে রেজাল্টটা কি যে এটা বাড়ে, সবাই বলতেছে যে বাড়ে, এফিসিয়েন্সিটা বাড়ে, মোস্টলি খালি ইনভেস্টমেন্টগুলো টেক ফার্মে হয়েছে। আর একটা হচ্ছে যে এটা হয়েছে অ্যাক্সেস টু ক্রেডিটটা বৃদ্ধি পেয়েছে। স্যার আপনি মিউট হয়ে আছেন। আমি উঠে এলাম, সরি, কোথা থেকে উঠেছিলাম এই পুরোটাই। আচ্ছা, আমি আগে বলতেছি মাল্টি কান্ট্রিতে যখন তোমার মাল্টি কান্ট্রি মানে সিঙ্গেল কান্ট্রিতে আমরা কিছু ফাইন দেখলাম, মাল্টি কান্ট্রি বেসড স্টাডিগুলো সেখানে এক নম্বর হচ্ছে যে ফার্মগুলো প্রফিটেবিলিটি বৃদ্ধি পায়, ইনভেস্টমেন্ট বা বৃদ্ধি পেয়েছে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে তোমার এই তোমার হচ্ছে ফার্মগুলো কি করে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে শুনে কমার্শিয়াল বেসিসে ইনভেস্ট করে। সো ক্রেডিটগুলো শুধুমাত্র প্রোডাক্টিভ খাতেই তো তোমার দেওয়া হয়েছে। সো এই সবগুলো স্টাডি কিন্তু একেবারে ক্লিয়ার কাট কথা বলতেছে, পজিটিভ কোনো নেগেটিভ রেজাল্ট কিন্তু এখানে আমরা দেখলাম না। তো ডোমেস্টিক মার্কেটে ক্ষেত্রে
রিলেশন কান্ট্রি বেসে ইন্ডিভিজুয়াল কান্ট্রির জন্য দেখেছে এটা পজিটিভ, আবার মাল্টি কান্ট্রি বেস স্টাডিগুলোতেও এটা সিগনিফিকেন্টলি দেখা গেছে যে অ্যালোকেটিভ এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়। তার মানে এই যে অ্যালোকেটিভ এফিসিয়েন্সিটা বৃদ্ধি পায়, আবার এই অ্যালোকেটিভ এফিসিয়েন্সিটা আবার আমার গ্রোথে 75% ব্যাখ্যা করে, গ্রোথের সাথে যে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের যে সম্পর্ক। আমরা আগে বলছিলাম যে ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন এবং এফিশিয়েন্ট অ্যালোকেশন অফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, আগে ছিল ডোমেস্টিক, এটা ইন্টারন্যাশনাল। সো ইন্টারন্যাশনাল ক্ষেত্রে থিওরিটিক্যাল ব্যাখ্যাটা কি ছিল যে এটার ক্ষেত্রে তোমার ওই যেটা তোমার ডোমেস্টিক ক্ষেত্রে তোমার যতটা স্ট্রেট ফরওয়ার্ড, এখানে ততটা স্ট্রেট ফরওয়ার্ড না। এটা মানে তোমার হচ্ছে ডোমেস্টিক ক্ষেত্রে তোমার এটা যতটা তোমার হচ্ছে একমত দেখা গেছে, এখানে ভিন্নতা আছে। আর এখানে কিছু লিমিটেশনস আছে যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিসোর্সের ক্ষেত্রে এফিশিয়েন্ট অ্যালোকেশনটা বৃদ্ধি পেয়েছে, এটা মানে কন্ট্রাডিক্টরি রেজাল্ট আছে, বাট ডোমেস্টিক ক্ষেত্রে কোনো কন্ট্রাডিক্টরি রেজাল্ট নাই। সেখানে হচ্ছে যে তোমার মূলত হচ্ছে যে ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন অ্যাডভোকেটসরা আসলে বলেছে ওই ডোমেস্টিক ক্ষেত্রে বলেছে যে এই এফিশিয়েন্ট অ্যালোকেশনটা তারা ডোমেস্টিক লেভেলে বেশি সাপোর্ট করেছে। আবার এটা প্রেডিক্ট করেছে যে লিবারালাইজেশন ফলে তোমার সবগুলো লিবারালাইজেশন একটা শর্ত হচ্ছে কি ক্যাপিটাল অ্যাকাউন্টকে ফ্রি করে দিতে হবে, ফ্রি মুভমেন্ট অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো সেটা তো আসলে সব কান্ট্রিতে নাই, সব কান্ট্রিতে ক্যাপিটাল অ্যাকাউন্ট তোমার ফ্রি মুভমেন্ট না। যেমন আমাদের দেশের কথা যদি আমাদের কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে তোমার ফ্রি ফ্লোটিং, বাট ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু ফ্রি ফ্লোটিং না, রেস্ট্রিক্টেড। তুমি চাইলে বাংলাদেশ থেকে তুমি ফরেন কারেন্সি বিদেশে নিজের ইচ্ছা পাঠাতে পারবে না, তোমার এখানে মেডিকেল পারপাস বা স্টুডেন্ট ভিসা বা অন্যান্য পারপাস দিয়ে পাঠাতে পারবে। আর ক্যারি করতে গেলে ট্রাভেল সেই ক্ষেত্রে লিমিটেড অ্যামাউন্ট হচ্ছে ক্যারি করে। সো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু এরকম সবগুলো কান্ট্রিতে কিন্তু ইয়ে না, লিবারালাইজ না। সো এটা যে ইফেক্টটা যে আমরা বলবো সেই ইফেক্টটা পাওয়ার জন্য একটা শর্ত ছিল ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্রি রিপোর্টিং হয়েছে, কিন্তু বাস্তবে সেটা দেখা যায়। In particular, there will be a shift in the allocation of global capital from the developed country to developing emerging economies that have greater potential for growth. But যদি আমরা ধরে নিই, এখানে যদি assumption ধরে নেওয়া হয়েছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি সবগুলো কান্ট্রিতে ফ্রি রিপোর্টিং হয়, তাহলে ডেভেলপ কান্ট্রিতে তোমার গ্রোথ পসিবিলিটিটা কম, কারণ সেখানে অলরেডি তোমার ডেভেলপমেন্টের যত কাজটা সবকিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভালো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভালো, সেগুলো মানে টু গ্রেটার এক্সটেন্ট হয়ে গেছে। সো সেখানে যারা নতুন করে ইনভেস্ট করতে যাবে তাদের পক্ষে কিন্তু নর্মাল রিটার্ন ছাড়া সে কিন্তু এক্সট্রা কোনো রিটার্ন পাবে না, বা নর্মাল রিটার্ন হাই রিটার্ন পাওয়ার সম্ভাবনা নেই। সো সেই সুযোগটা আছে কি ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিতে, যেখানে তোমার এই ধরনের ইনভেস্টমেন্ট অপরচুনিটি হাই, এগুলো আরো বেশি পরিমাণ করা সম্ভব, তার সেখানে তোমার গ্রোথ পসিবিলিটি বেশি। সো যদি তোমার ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি ফ্রি রিপোর্টিং হয়, তাহলে কিন্তু তোমার নর্মালি কি হচ্ছে যে তোমার যেই ডলার বা যেই ডেভেলপ কান্ট্রি থেকে সেটা তোমার হচ্ছে এটা ডলারটা ইনভেস্ট হচ্ছে লেস ডেভেলপ কান্ট্রিগুলোতে, কান্ট্রিগুলোতে তোমার ইনভেস্টমেন্ট হওয়ার কথা থিওরিটিক্যালি তাই বল। সেটা হচ্ছে তোমার এটার পিছনে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। বাট আমরা যদি দেখি এখন যে ইন রিয়েল ডেটা এম্পিরিক্যাল কি দেখা যায় যে নেট প্রাইভেট ফ্লোস টু অল ডেভেলপিং এন্ড ইমার্জিং ইকোনমি 1990 থেকে 2006। তো এখানে তোমাদের এই ডেভেলপিং কান্ট্রি এবং ইমার্জিং কান্ট্রিগুলোতে তোমার ইনভেস্টমেন্টের যেটা দেওয়া আছে, এটা 1994 থেকে 2014 পর্যন্ত। বাট এটা কিন্তু প্যাটার্নটা কেমন, ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং, আপস এন্ড ডাউনস, এরকম কোনো একেবারে শুরু থেকে ইনক্রিজিং প্যাটার্ন অ্যাবসেন্ট। সো যেটা থিওরিটিক্যালি বলতেছে যে তোমার হচ্ছে এই ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন হওয়ার পরে তোমার হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে যেটা হায়ার গ্রোথ অপরচুনিটি, হায়ার ফান্ডস উইল ফ্লো টু দোজ কান্ট্রিজ। বাট আমরা রিয়েল ডেটা বা রিয়ালিটিতে দেখি যে সেটা আসলে ঘটে নাই, বরং এখানে বেশ কিছু আপস এন্ড ডাউনস আছে। সো প্রাথমিকভাবে আফটার লিবারালাইজেশনের পরে আমরা দেখি যেটা বৃদ্ধি পেয়েছে। বাট আবার যে আমরা দেখলাম যে যখন তোমার এশিয়ান ক্রাইসিসটা হয়েছে 97-98-তে, তখন আবার কি হচ্ছে ওই বিদেশি ইনভেস্টররা যারা এশিয়ান কান্ট্রিগুলোতে ইনভেস্ট করেছিল তাদের ফান্ডগুলো তারা রিপ্যাট্রিয়েট করছে পরে। এখানে আমরা দেখি যে তখন নতুন করে ফান্ড আসেনি। সো তারপরে আবার স্লো ডাউন হয়েছে, আবার তোমার বুম অবস্থাতে আবার বৃদ্ধি পেয়েছে, আবার দেখা যাচ্ছে এখানে একটা লোয়ার প্যাটার্ন। এখানে যে 2008-তে আসে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, সেখানে দেখা যাবে যে প্যাটার্ন পাওয়া যায়। তো এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য পরের ফিগারটাকে ইউজ করা হয়েছে, এই যে ফিগার এই যে 3.3, যেটা এখানে তোমার হচ্ছে আমরা দেখি যে বৈদেশিক ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট, তার একটা বড় অংশ হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই, which was large। মানে ডেভেলপিং এবং ইমার্জিং কান্ট্রিগুলোতে তোমার যে ফান্ডগুলো আসে তার একটা বড় অংশ হচ্ছে তোমার এফডিআই। সো এখানে কি করা হয়েছে, ওই সেম ডেটা থেকে তোমার হচ্ছে এফডিআই ডেটাটা বাদ দেওয়া হয়েছে। এখন আমরা জিনিসটা ইন্টারেস্টিং দেখি যে দেখো ওখানে কিন্তু সব, যখন আমরা এফডিআইটাকে এখানে যোগ করা ছিল তখন কিন্তু কোনটাই নেগেটিভ ছিল না, ডেভেলপিং কান্ট্রিতে অলওয়েজ পজিটিভ ছিল। কিন্তু যখন আমরা এফডিআইটা বাদ দিলাম তখন আমরা দেখতেছি যে তোমার এটা কিন্তু নেগেটিভ দেখা যাচ্ছে, নেগেটিভ, অনেক নেগেটিভ, বেশ নেগেটিভ। সেই এটা কেন নেগেটিভ আছে, বিকজ দ্যাট ওয়াজ দ্য ক্যাপিটাল ফ্লো of the portfolio investor, equity and bond investment and international bank lending. So এই পার্টিকুলার জায়গাগুলোতে তোমার যখন দেখা গেছে যে ডেভেলপিং কান্ট্রিতে পার্টিকুলারলি যে তোমার ক্রাইসিস, এশিয়ান ক্রাইসিসের পরে তারা আর নতুন করে ফান্ডগুলো আসে না, সেগুলো আর নতুন করে ইনভেস্টমেন্ট হয় না। সো আমরা যদি সাম আপ করি, তার মানে হচ্ছে এই উপরের অংশের চাইতে কিন্তু এটার চাইতে কিন্তু এটা বড়। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে তোমার এফডিআই বাদ দিলে বাকি যে তোমার ক্যাপিটাল ফ্লো, তার মধ্যে ডেভেলপিং কান্ট্রি থেকে তোমার ডেভেলপ কান্ট্রিতে টাকাটা চলে গেছে বেশি, বাট টাকা আসছে কম, ইনভেস্টমেন্ট কম আসছে, আশানুরূপ কিন্তু হয় না। তো থিওরিটিক্যালি যেটা বলা হচ্ছিল, দাবি করা হচ্ছিল যে তোমার ফাইন্যান্সিয়াল লিবারেশন পরে ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি তোমার ফ্রি রিপোর্টিং হয়, তাহলে হচ্ছে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়ে, তাহলে ইনভেস্টররা তো ফরেন ইনভেস্টররা তখন তাদের টাকাটা লোকালি না থাকে এই ডেভেলপিং কান্ট্রিতে তারা ইনভেস্ট করবে, ইকুইটি, বন্ড মার্কেট বা ইন্টারন্যাশনাল ব্যাংক লেন্ডিং, এগুলোতে তারা অংশগ্রহণ করবে। কিন্তু আমরা দেখি যে যা তারা করেছে তার চেয়ে বেশি রিপ্যাট্রিয়েশনটা আমরা বেশি দেখি। তো আমরা দেখছি যে once FDI is removed, the direction of financial flows is largely from developing to developed countries. So
আমরা বলছিলাম যে থিওরি বলতেছে কি ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে আসার কথা, কিন্তু আমাদের বাস্তবে বলতেছে কি ডেভেলপিং থেকে ডেভেলপ কান্ট্রিতে বেশি টাকা চলে গেছে। Clearly, the data is strongly affected by Asian crisis and with the negative banking flows in particular reflecting this events. However, many ways this is the exception that proves the rules. One aspect of financial liberation that was not predicted, not by its advocates anyway, was the sharp increase in financial crisis that has occurred. So এই ঘটনা দ্বারা একটা জিনিস এখানে বেড়ে আসে যে ফাইন্যান্সিয়াল লিবারেশনের পক্ষে যারা কথা বলেছিল তারা এই ফাইন্যান্সিয়াল লিবারেশন যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ডেকে নিয়ে আসতে পারে সেটাকে তারা উল্লেখ করেন, কিন্তু পরবর্তীতে হলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে থিওরি ঘটনাটা উল্টে গেছে। So before considering issues of capital account liberalization, আমাদেরকে এখন দেখতে হবে কি যে ক্যাপিটাল লিবারাইজেশনের সাথে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সম্পর্কটা কি। আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট লিবারাইজেশন নিয়ে কথা বলার আগে আমাদের দেখতে হবে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সাথে একটা সম্পর্ক কি। লিবারাইজেশন এন্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তো এখানে আমরা দেখি যে 1985 সেখানে আপনি বলেছিলেন যে ফাইন্যান্সিয়াল লিবারেশন তোমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ডেভেলপিং কান্ট্রিতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ডেকে আনবে, এবং সেটা পরবর্তীতে তোমার সেটা প্রমাণিত হয়েছে। এবং তার পরবর্তীতে স্টাডিতে দেখা গেছে যে 34টা কান্ট্রি 34 কান্ট্রি যারা কিনা তোমার হচ্ছে এই ফাইন্যান্সিয়াল লিবারেশন প্রসেসের মধ্যে দিয়ে গেছে, all experience some form of systematic financial crisis between 1980 and 1995। তো 80 থেকে 97 মধ্যে সবগুলো কান্ট্রি 34টা যে কান্ট্রি ফাইন্যান্সিয়াল লিবারেশন গেছে সবাই এই সময় কোনো না কোনো সময় তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সম্মুখীন হয়েছে। However, crisis in 20 only one of these countries followed directly after liberation। 34টার মধ্যে 21টাতে লিবারেশনের পরপরই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে। আবার সবগুলো আবার যে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল লিবারাইজেশনের কারণে হয়েছে সেটাও বলা যাবে না, বাট এটা বলা যাবে যে এটার ভূমিকাটা সাবস্টেনশিয়াল ছিল, মানে এইসব ক্রাইসিসের পিছনে বড় ভূমিকা পালন করেছিল, শুধুমাত্র ফাইন্যান্সিয়াল লিবারেশনের কারণে হয়নি, বাট এটার মুখ্য ভূমিকা ছিল। তো আমরা যখন এই যে ফাইন্যান্সিয়াল লিবারেশনের বেনিফিট এবং কস্টটাকে আমরা যখন যাচাই বাছাই করতে যাবো, পার্টিকুলারলি ইন রেসপেক্ট অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের ঝুঁকিটা কত। এবং এটা এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার পর জিনিসটা আরো বেশি পরিমাণে প্রতিমান হয়েছে, সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা গুরুত্বটা দেখা। সো এখানে তোমার রিসার্চে দেখা গেছে যে ইম্প্যাক্ট অফ ক্রাইসিস অন ইমার্জিং মার্কেটস আউটপুট, এবং সেখানে আমরা দেখি যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে কম বেশি সবগুলো কান্ট্রি 8টা কান্ট্রি যাদের উপর স্টাডি করা হচ্ছে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পরে হিউজ অ্যামাউন্ট অফ লস করেছে, যেটার পরিমাণ এখানে নানাভাবে বলা আছে। এর মধ্যে একটা এক্সাম্পল বলা আছে ইন্দোনেশিয়াতে 1997 শুরুতে যখন তোমার তাদের প্রপার্টি লেভেল ছিল হচ্ছে 7 থেকে 8%, সেটা তোমার এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হওয়ার পর ইন্দোনেশিয়াতে সেটা বেড়ে দাঁড়ালো কত, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 18 থেকে 20%, মানে 97 সালে ছিল 7 থেকে 8% ইন্দোনেশিয়ায়, সেটা প্রপার্টি লেভেলটা সেটা এক বছরের মধ্যে বেড়ে দাঁড়ালো 18 থেকে 20% অ্যাজ এ রেজাল্ট অফ এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। আমরা যদি এই 20 শতাব্দীর লাস্ট কোয়ার্টারটা দেখি, সো সেখানে আমরা দেখতে পাই যে the currency and banking crisis have reduced the income of developing countries by approximately 25%। So আরেকটা স্টাডিতে পাওয়া গেছে কি যে তোমার অলমোস্ট 25% হচ্ছে তোমার রিডিউস করে ডেভেলপিং ইমার্জিং কান্ট্রি ইনকাম কমে গিয়েছে কিন্তু শুধুমাত্র এই যে কারেন্সি এন্ড ব্যাংকিং ক্রাইসিসের ফলে আফটার লিবারালাইজেশন। সো এখান থেকে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন যে তোমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই এভিডেন্সগুলো কিন্তু বলে দিচ্ছে। সো এখানে ইট শুড বি নোটেড however that although the risk of the crisis increases significantly after liberalization, it is not inevitable। তো কনক্লুশনটা কি যে যদিও রিস্ক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের রিস্কটা বেড়ে যায় ফাইন্যান্সিয়াল লিবারালাইজেশন হওয়ার ফলে, কিন্তু এটা অবশ্যম্ভাবী নয় যে হবেই তা বলা যায়। As we shall see, the risk in this regard is strongly related to the strength of regulation and supervision of the financial system. We suggest that the liberalization should proceed only after such reforms have been undertaken. So ফাইন্যান্সিয়াল রিস্ক এটা জড়িত, বাট ফাইন্যান্সিয়াল লিবারেশন বলেই যে তোমার ক্রাইসিস তৈরি হবে এটা ইনএভিটেবল নয়, এবং এটা আসলে রিলেটেড হচ্ছে কি ওই ফাইন্যান্সিয়াল সেক্টরটা কতটুকু ডেভেলপ, রেগুলেশনটা কতটা স্ট্রং, সুপারভিশনটা কতটা ভালো, এরকম ইকোনমিতে তোমার লিবারালাইজেশনের ফলে তোমার এই রিস্কটা ফাইন্যান্সিয়াল রিস্কটা কমে যায়। সো আমাদের আগে খেয়াল করতে হবে, আমাদের কি করতে হবে, যদি আমি ডেভেলপিং কান্ট্রিতে সাজেশন দিই, ফর এক্সাম্পল ফর বাংলাদেশ যেখানে তোমার ক্যাপিটাল অ্যাকাউন্টটা তোমার হচ্ছে লিবারালাইজড নয়, রেস্ট্রিক্টেড ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে আমাদের সাজেশনটা কি হবে যে আমাদেরকে আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। এখানে রেগুলেশনটা ঠিক করতে হবে, রেগুলেশন থাকলে হবে না, সেটা সুপারভিশন থাকতে হবে, তার মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা হলিস্টিক ডেভেলপমেন্ট আমাদের করতে হবে। করার পরে আমরা যেতে পারি, তার আগে কোনোভাবেই আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টকে আমরা ফ্রি করে দিতে পারবো না। সেটা করার পূর্ব শর্ত আমাকে এটা। আমাদের বর্তমান ফাইন্যান্সিয়াল সিস্টেমের দিকে যদি আমরা তাকাই, যেখানে আমাদের ব্যাংকগুলোর নাজুক অবস্থা, অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর অবস্থা ভালো না, যেখানে মার্জার অ্যাকুইজিশনের কথা বলা হচ্ছে, রেগুলেশন থাকলেও আমাদের এখানে সুপারভিশন কন্ট্রোল বা এগুলো মনিটরিংটা ঠিকভাবে হচ্ছে না, এই মতো অবস্থা আমাদের জন্য তো আমাদের ইকোনমি কিন্তু এই ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্রি রিপোর্টিং করার ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই রেডি না। আরেকটা হচ্ছে আমাদের ডলার সংকটের কারণে আমরা আমাদের এই অল্প পরিমাণ ডলার এটাকে আরো ভালনারেবল, ফরেন কারেন্সি যে রিজার্ভটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্রি করে দিলে তাদের আরো ভালনারেবল হবে, আরো ড্রাস্টিক্যালি এটা কমে যাবে। আমরা রেস্ট্রিক্টেড অবস্থায় আমরা কিন্তু ডলার পাচার করা এটা আমরা ঠেকাতে পারতেছি না, রেস্ট্রিকশন উঠে দিলে তো এটা কোনোভাবে সম্ভব না। আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করবো।
কালকে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট ক্লাস জন্য কালকে যে তোমাদের সাথে আমার ক্লাস আছে, ওটা তো দুইটা সেকশন আলাদা আলাদা। তোমাদের কি কোনো মিউচুয়ালি অ্যাগ্রিড সেম টাইম আছে দুই সেকশনের আগামীকালকে এবং বৃহস্পতিবারের জন্য? আমাদের 2টা থেকে 5টা পর্যন্ত যেটা আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। কালকে টাইমটা এখনো ডিসাইড করা হয়নি, কোন টাইমটা ফাঁকা আছে না। কালকে থেকে যে স্লটটা ফাঁকা আছে, যে তোমার কি বলে মঙ্গলবার তো তোমার মিটিং স্লট, যেটা 10:30 থেকে একটা 12:15 থেকে একটা। জি স্যার, ওই টাইমটা ফাঁকা। আচ্ছা স্যার, আমি একটু দেখা লাগবে, ওই টাইমে ক্লাস করেছি কিনা। আচ্ছা, তোমরা একবারে মঙ্গলবার আর বৃহস্পতিবার দুই দিনেরই, কালকে এবং বৃহস্পতিবার দুই দিনেরই একটা বোথ সেকশনের সেম টাইম করে আমাকে একটু জানাও। ওকে স্যার। আগে তোমরা একটু দুই সেকশন একসাথে কথা বলেন, আজকে ক্লাস নিয়ে দুই সেকশন আমাকে দুইবার